আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশি সংবাদে আপনাদের সাথে আছি শিখা আজিজ। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। সংসদের শীতকালীন অধিবেশন শুরু। রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণ। বিএনপি জামায়াতের সন্ত্রাস রুখে দেয়ায় হত্যা করা হয়েছে গাইবান্ধার এমপি লিটনকে, বলেছেন প্রধানমন্ত্রী। বিএনপিকে বাইরে রেখে আগামী নির্বাচন করতে দেয়া হবে না, বলেছেন ব্যারিস্টার মওদুদ। নিরপেক্ষ লোক দিয়েই ইসি গঠন করবেন রাষ্ট্রপতি, জানিয়েছেন ওবায়দুল কাদের। আখেরি মোনাজাতে টঙ্গীতে শেষ হলো বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মাহ সহ বিশ্ব শান্তি কামনা। ফেরার পথে পরিবহন সংকটে দুর্ভোগের শিকার মুসল্লিরা। কথিত স্ত্রীর আইসিটি আইনের মামলায় স্পিনার আরাফাত সানি গ্রেফতার। একদিনের রিমান্ডে। ছেলে ষড়যন্ত্রের শিকার, দাবি সানির মায়ের। উজালা পেইন্টস সংবাদ শিরোনাম দেখছিলেন। কল্পনার রাজ্যে বিস্তারিত সংবাদ। উন্নয়নের ধারা অব্যাহত রেখে নির্ধারিত সময়ের আগেই সরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সংসদের শীতকালীন অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর আগে সংসদে তোলা শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দিয়েছিলেন বলেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জাতীয় সংসদে ২০১৭ সালের প্রথম শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতি তার ভাষণে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের নীতি তুলে ধরেন। আশাবাদ ব্যক্ত করেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে নির্ধারিত সময়ের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে দেশ। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করে আসছে। বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য হল ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার অভিশাপ মুক্ত একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, ন্যায় ও ন্যায্য ভিত্তিক জ্ঞান নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে সরকার নির্ধারিত সময়ের পূর্বেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণরূপে সক্ষম হবে। এর আগে বিকেল ৪টায় সংসদ অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার উপর করা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যবস্থা নেয়ার পাশাপাশি লিটনের হত্যাকারীদের খুঁজে বের করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দুঃখজনক যে লিটন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সেখানকার মানুষের জীবনে শান্তি ফিরিয়ে এনেছিল। মনে হয় এটাই ছিল ওর বড় অপরাধ, যে ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং গাইবান্ধার ওই অঞ্চল, সুন্দরগঞ্জ থেকে শুরু করে অঞ্চলের মানুষের জীবনে সে একটা স্বস্তি ফিরিয়ে আনতে পেরেছিল। এই জন্যই তাকে টার্গেট করে। অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কর্মসূচি ঠিক করা হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে এগিয়ে নিতেও আহ্বান জানান তিনি। জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সারা দেশ থেকে আসা স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুষ্ঠানে মুখর হয় সকালের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। শারীরিক কসরতের পাশাপাশি নান্দনিক উপস্থাপনা প্রাণবন্ত করে দর্শকদের। মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের এসব নজরকাড়া প্রদর্শনী দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। গ্রাম থেকে শহর সব ক্ষেত্রেই খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে অবকাঠামো উন্নয়ন অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী। যে এর প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক মেধাবী ক্রীড়াবিদ আমাদের উঠে আসবে। পর্যায়ক্রমিকভাবে আন্তর্জাতিক পর্যায়েও এই খেলাধুলায় আরও বেশি উন্নত রাখতে পারবো। আমাদের ছেলে মেয়ে সকলেই ধীরে ধীরে প্রতিটি খেলায় পারদর্শী হয়ে উঠছে। সন্ত্রাস ও মাদক থেকে মুক্ত রাখতে শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় মনোযোগ বাড়াতেও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই পর 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 বলতে থাকে, এটা কারোই ভালো লাগে না। পড়াশোনা করতে হবে, খেলাধুলায়ও থাকতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি
এর থেকে আমাদের ছেলেমেয়েদেরকে দূরে থাকতে হবে। কাজে সেইভাবে সব চরিত্রের আদর্শবান হয়ে বাংলাদেশকে যেন আগামী দিনে নেতৃত্ব দিতে পারে আমাদের আজকের ছেলেমেয়েরা, সেভাবেই নিজেদের গড়ে তোলার আমি আহ্বান জানাই। পরে 46তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আখেরি মোনাজাত শেষে গন্তব্যের উদ্দেশ্যে মানুষের স্রোত নামে রাস্তায়। পরিবহন সংকটে দুর্ভোগে পড়েন মুসল্লিরা। বাস, ট্রাক, ট্রেনে যাদের ঠাঁই হয়নি আর যাদের ব্যক্তিগত পরিবহন নেই তারা পায়ে হেঁটেই গন্তব্যে ফেরার চেষ্টা করেছেন। তবে শত কষ্টের পরও ইজতেমার মোনাজাতে শরিক হতে পারায় আনন্দ নিয়ে ফিরেছেন মুসল্লিরা। ইজতেমার আখেরি মোনাজাত শেষে গন্তব্যের উদ্দেশ্যে মানুষের ঢল নামে রাস্তায়। মানুষের তুলনায় প্রয়োজনীয় পরিবহন কম থাকায় গন্তব্যে ফেরার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এটি প্রতি বছরের একই রকম চিত্র, যা অজানা নয় বেশিরভাগ মুসল্লির। তাই পায়ে হেঁটেই গন্তব্যে ফেরার চেষ্টা। সবকিছুর পরও মোনাজাতে অংশ নেওয়াকে বড় করে দেখছেন মুসল্লিরা। লক্ষ লক্ষ মানুষ মিলে দোয়া করতে পারছি, নামাজ পড়তে পারছি, এটি সবচেয়ে চাওয়া পারছিল। হাইটে যাচ্ছি, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট হচ্ছে না, খুব শান্তি, খুব ভালো লাগছে। কোনো কষ্ট আমাদের নাই, কষ্ট আমাদের সার্থক। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ আমাদের আশাটা কবুল করে নিয়েছেন। আল্লাহ জানাইছি না, কষ্ট হইলে কি আর না হইলে কি। শনিবার গভীর রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত চন্দ্রা চৌরাস্তা থেকে টঙ্গী, মীরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া থেকে আশুলিয়া এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তাই পরিবহন সংকটের সুযোগ ও মানুষের অসহায়ত্বকে পুঁজি করে বেশ ভালো ব্যবসা করেছে কিছু পরিবহন। 5 টাকার ভাড়া 100 টাকা, উঠলে ওঠেন, নলে হেঁটে চলে যান। ওরা যা রাহাজানি শুরু করছে এ মানে বলা বাহুল্য। 20 টাকা ভাড়া দিয়ে দিছি, এইখান থেকে উঠেই ওনারে 100 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে না, দিনই বলে কলার চাপে ধরে। এদিকে মোনাজাতের দিনের জন্য 14টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারপরও প্রতিটি ট্রেন ছিল যাত্রীতে ঠাসা। ছাদ, বাম্পার কিংবা ইঞ্জিন কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। গন্তব্যে ফেরার তাগিদেই ঝুঁকি নিয়ে ট্রেনে চড়েছেন মুসল্লিরা। এখানে দাঁড়াবার তো কোনো জায়গা নেই, আমাদের খুব ঝুঁকিপূর্ণভাবে যাইতে আছে। আমরা এখন খুব রিক্সে যাইতে আছি, আমাকে উপরেও জায়গা নাই, আর একটা ইয়ার ব্যবস্থা করা দরকার। জি এম হাসান, বাংলা ভিশন, ঢাকা। শেষ হলো টঙ্গীর তুরাগপাড়ের 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেন দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি সহ সব শ্রেণী পেশার মানুষ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। শীত উপেক্ষা করে ভোর থেকেই লাখ লাখ মুসল্লি হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে জড়ো হন। টঙ্গী শহর ইজতেমা স্থল ও এর আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। অসংখ্য নারীও সওয়াব লাভের আশায় উপস্থিত হন তুরাগপাড়ে। রবিবার বেলা 11:10 থেকে 33 মিনিটের মোনাজাত পরিচালনা করেন তাবলিগের ভারতের দিল্লি মার্কাজের মুরব্বী মাওলানা মোহাম্মদ সাদ। ছেলে বুড়ো থেকে শুরু করে সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষ মোনাজাতে অংশ নিতে এক কাতারে শামিল হন। বিল্ডিংয়ের ছাদ, নৌকা, নদীর তীর, রাস্তা যে যেখানে পেরেছেন সেখানেই শরিক হন। আল্লাহর কাছে আমাদের গুনাহ মাগফিরাতের জন্য এবং আগামীতে আমরা ভালো চলতে পারি এই হিসাবে দেওয়ার জন্য আসছি আর কি। আমার মনের যত কষ্টগুলো, আমার যত আশা পূরণের জন্য আমি এখানে আসছি। না, আল্লাহ আমার মনের সমস্ত আশা পূরণ করে। আল্লাহর কাছে দোয়া করলাম যে আবার আর বছর আসতে পারি। ইজতেমা ময়দানে এসে শুধু নিজের নয়, দেশের সুখ শান্তি যাতে বজায় থাকে সে দোয়া করেছেন মুসল্লিরা। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান বিশ্ব মুসলিমের ঐক্য প্রতিষ্ঠার। আল্লাহর কাছে চাইছি বাংলাদেশের মানুষ সবাই যে শান্তি থাকে, ভালো থাকে। আল্লাহ যেন মাফ করে এই দুনিয়ার মুসলমানকে, আল্লাহ যেন হেদায়েত দান করে। দেশে শান্তি ফিরে আসে এবং সবার মাঝে সবার একতা ফিরে থাকে এবং আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ময়দান ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। আগামী বছর 12, 13 ও 14 জানুয়ারি প্রথম পর্বের এবং 19, 20 ও 21 জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। কোনো ধরনের উগ্রতা ইসলাম সমর্থন করে না। ইসলাম শান্তি ও কল্যাণের কথা বলে। গত দিনে বিশ্ব ইজতেমায় তাবলিগের মুরব্বিরা সেই শিক্ষাই দিয়েছেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হলেও ইসলামের সেই সার্বিক শিক্ষাকে ধারণ করেই মুসল্লিরা ঘরে ফিরছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, বিশ্ব ইজতেমা, টঙ্গী, ঢাকা। সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে রাষ্ট্রপতির কাছে সাবেক প্রধান বিচারপতি KM হাসানের নাম প্রস্তাবের খবরের সত্যতা অস্বীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের বংশোদ্ভূত
সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হলে জনগণ তা মেনে নেবে না। এদিকে আরেক আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপিকে বাইরে রেখে আগামী নির্বাচন করতে দেয়া হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকদের নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। এতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বাংলাদেশ এখন আগ্রাসনের শিকার। সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের প্রতিবাদ জানান মির্জা ফখরুল। আর আমার প্রশ্ন, তাহলে কি রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদের সাহেব বা আওয়ামী লীগের একটা গোপন যোগসাজশ আছে? যে তাহলে কি রাষ্ট্রপতি সাহেব তাদের সঙ্গে আলোচনা করে এখন সার্চ কমিটি গঠন করবেন? তাই যদি হয়ে থাকে তাহলে সার্চ কমিটি গঠন করবার কোনো প্রয়োজন নেই। আর ওবায়দুল কাদের সাহেব যা বলেছেন সর্বৈব মিথ্যা। তিনি, আমার মনে হয় এটা প্রত্যাহার করা উচিত। যদি আবার সেই আওয়ামী লীগের বসংবদ কোনো নির্বাচন কমিশন বা সার্চ কমিটি দেওয়া হয়, তাহলে সেই সার্চ কমিটি বা নির্বাচন কমিশনও এই দেশের মানুষ কখনোই মেনে নেবে না। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী যুবদল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সংলাপের মাধ্যমে সংকটের সমাধান চায় বিএনপি। যে এখনো তারা পায়তারা করছেন যে আবার এই 2014 সালের 5 জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করা যায় কিনা এবং বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা যায় কিনা। সেই নির্বাচন করতে দেয়া এবার হবে না এবং এই নির্বাচন একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে হবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে দেশে কোনো বিশৃঙ্খলা হলে তার দায় সরকার ও রাষ্ট্রপতিকে নিতে হবে। যে বাংলাদেশের কি দুরবস্থা হওয়ার জন্য। এদিকে সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ২৬ জানুয়ারির আধাবেলা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রকল্পের কারণে জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপি নয়, নিরপেক্ষ লোক দিয়েই নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। মহানগর নাট্যমঞ্চে ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন নতুন নতুন মামার বাড়ির আবদার করছে। জানান, নির্বাচন কমিশন গঠনে সরকারের কোনো ইচ্ছে নেই। সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম বেগম খালেদা জিয়া সার্চ কমিটিতে প্রস্তাব করেছেন। উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, বিএনপির লোক বানালেই কি নিরপেক্ষ? আজিজ মার্কা নির্বাচন কমিশনের কথা স্মরণ করিয়ে দিয়ে কাদের বলেন, বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করবে না। শনিবার রাতে ঢাকা কলেজে ছাত্রলীগের গোলাগুলির ঘটনার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো অপকর্ম হলে সহ্য করা হবে না। জানান, দলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বহিষ্কার সহ কঠোর শাস্তি দেওয়া হবে। ক্ষমতা হারালে যারা আসবে তারা 2001-2006-এর চেয়েও ভয়ঙ্কর মূর্তি নিয়ে অবতীর্ণ হবে বলেও আশঙ্কা ওবায়দুল কাদেরের। সালিস মানে তাল গাছটা তাদেরকেই দিতে হবে, সেটাই হলো নিরপেক্ষ। বিএনপির লোককে বানান তাহলে নিরপেক্ষ। রাষ্ট্রপতি আওয়ামী লীগের লোকও বানাবেন না, বিএনপির লোকও বানাবেন না, তিনি নিরপেক্ষ লোক দিয়েই ইসি গঠন করবেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, দেশে নির্বাচনের সুবাতাস বইছে। সকালে কমিশনের নিজস্ব নির্বাচন ভবনে কথা বলেন তিনি। পরিকল্পনা কমিশনের দীর্ঘদিনের ঠিকানা ছেড়ে কমিশনের নিজস্ব ভবনে যাওয়া তাড়াহুড়ো নয় বলেও মন্তব্য করেন সিইসি। ভবনটিতে প্রথম দিনের কাজের শুরুতে প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন সিইসি সহ অন্য কমিশনাররা। পরে কর্মকর্তাদের সাথে ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এটা শুরু হবে এবং নির্বাচনে যে সুবাতাস বইছে বাংলাদেশে এটা চলমান থাকবে। নারায়ণগঞ্জে আপনারা যেই ভালো দেখিয়েছেন এটা চলবে এবং এইভাবে সুষ্ঠু নির্বাচনের যাত্রা শুরু হবে। জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরাফাত সানি তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হয়েছেন। সাভারের আমিনবাজার থেকে আজ সকালে গ্রেফতারের পর রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করে। আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঘটনা অস্বীকার করে সানির মা দাবি করেছেন তাঁর ছেলে ষড়যন্ত্রের শিকার। পুলিশ বলছে, ঘটনার সত্যতা পেয়েই গ্রেফতার করা হয় আরাফাত সানিকে।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরাফাত সানির মায়ের দাবি 3 বছর আগে নাসরিন সুলতানা নামে এক তরুণী সানিকে স্বামী দাবি করেন, তবে কোনো প্রমাণ দেখাতে পারেনি সে তরুণী। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হয় বলেও জানান ক্রিকেটার আরাফাত সানির মা, কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে চলতি বছর 5 জানুয়ারি আরাফাতকে আসামি করে মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করে সেই তরুণী। এরপরেই রবিবার সকালে সাভারের আমিনবাজার থেকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করে ক্রিকেটার সানিকে। এ সময় আরাফাত সানির মা দাবি করেন তার ছেলে নির্দোষ। সানির কি হয় মেয়েটা মামলা দিল, মেয়েটা তো ভালো না, মেলা কোয়ালিটি হলো খারাপ, এই মেয়েটা এগুলি করে খায়, থানার লোককে লেগে এটা কত লাখ টাকা থানায় দিছে। তবে পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে ক্রিকেটার সানিকে। জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি, তার সঙ্গে এই ভদ্রমহিলার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরবর্তীতে তারা বিয়েতে আবদ্ধ হন এবং দীর্ঘদিন তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন ছিল। পরবর্তীতে যে কোনো কারণেই সম্পর্কটা ভেঙে যায় এবং আরাফাত সানি এই মহিলার বিভিন্ন আপত্তিকর এক্সক্লুসিভ যেই পিকচারগুলি সেগুলি অনলাইনে আপলোড করে। নিশ্চিত হয়েছে যে আরাফাত সানির মোবাইল থেকেই এই ছবিগুলি বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে। আরাফাত সানিকে আমরা আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব। বাংলাদেশের ক্রিকেটে পেসার রুবেল হোসেনকে জড়িয়ে স্ক্যান্ডালের ঘটনা শুরু। সিনেমার নায়িকা হ্যাপির নারী নির্যাতনে দায়ে করা মামলায় গ্রেপ্তার হন তিনি। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী। এবার সাইবারের অপপ্রয়োগের অভিযোগে আইসিটি আইনে গ্রেপ্তার হলেন জাতীয় দলের স্পিনার আরাফাত সানি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জঙ্গি মাদক প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 23 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ 2017। 2016 সালের পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 132 জনকে দেওয়া হবে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম। 2016 সাল জঙ্গি নির্মূলে কঠোর অবস্থানে ছিল বাংলাদেশ পুলিশ। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় প্রাণ দিতে হয় 2 পুলিশ কর্মকর্তার, আহত হয় বেশ কয়েকজন। এই হামলার রেশ কাটতে না কাটতে কিশোরগঞ্জের শোলাকিয়ায় আবারও জঙ্গিদের টার্গেট পুলিশ। 8 বার তারা আমাকে সরাসরি গুলি করেছে। ওই দুইজন যেন মাঠের দিকে যেতে না পারে, ওটার জন্য আমি তাদের পেছনে যাই এবং গুলি করতে করতে এক সময় সম্মুখ আমার তখন মনে হয়েছিল যেন আমি মারব নইলে মরব। মিরপুরে জঙ্গি বহিষ্কৃত মেজর জাহিদকে ধরতে জীবন বাজি রেখেছিলেন পুলিশ সদস্যরাই। জঙ্গি যদি পালাই যায় তাহলে দেখা গেছে যে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যে এখান থেকে কিভাবে পালাই। গুলশান হলিহাটে জানে যে বিদেশিরা মারা গেছেন, আমার বাংলাদেশিও অনেক পুলিশ সদস্য মারা গেছে, সাধারণ পাবলিকও এভাবে মারা যাবে, সেটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। এ তাগিদের দেশের স্বার্থের জন্য, জঙ্গিকে নির্মূল করার জন্য এই জীবনের সর্বোচ্চ চরম ঝুঁকি আমরা নিয়েছিলাম। গেল বছর শুধু জঙ্গি নির্মূলে নয়, সেবামূলক বিভিন্ন কাজেও অবদান রেখেছেন পুলিশের বিভিন্ন সদস্য। তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সোমবার রাজারবাগে 132 জনকে দেয়া হবে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম। আগামী এই 1 বছর জঙ্গি এবং মাদকের উপরে আমরা এমফাসাইজ দেব। জঙ্গি নির্মূলে বা জঙ্গি দমনে আমাদের যেমন কিছু সফলতা আছে এবং সেই ধরনের স্পিরিট মাদকের বিরুদ্ধে দরকার। উদ্বোধন করা হবে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, যেখানে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধকালীন হাতিয়ার ও বিভিন্ন সামগ্রী। প্রথম যেখানে বাঙালির রক্ত ঝরেছিল স্বাধীনতার জন্য, সেই জায়গায় কিন্তু এই জাদুঘরটা আমরা তৈরি করেছি এবং এটি একটি অত্যন্ত নান্দনিক স্থাপত্য শৈলীর নিদর্শন বাংলাদেশে, যেটি দ্বিতীয়টি আর নেই বলে আমরা এখনো পর্যন্ত মনে করি। আধুনিক তদন্তে পুলিশকে সহায়তা করতে বাহিনীটিতে যুক্ত হচ্ছে আরও নতুন সরঞ্জাম। পুলিশকে আরও আধুনিক করতে সাইবার ক্রাইম অপরাধ বন্ধে ট্রেনিং সেন্টার সহ চালু হতে যাচ্ছে 3টি ল্যাবরেটরি। এতে পুলিশে যেমন দক্ষ জনবল সৃষ্টি হবে, তেমনি প্রযুক্তিগত দক্ষতা ও সাইবার অপরাধ বন্ধে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জিয়া খান, বাংলা ভিশন, রাজারবাগ, ঢাকা। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে
নারায়ণগঞ্জের 7 খুনের মামলার আপিল ও ডেথ রেফারেন্সের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিতের এপিএস ওমর ফারুকের 5 বছরের কারাদণ্ড ও 1,23,00,000 টাকা অর্থদণ্ড। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নারায়ণগঞ্জের 7 খুনের মামলার আপিল এবং ডেথ রেফারেন্সের দ্রুত শুনানি করার উদ্যোগ নেওয়া হবে। এদিকে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি, তবে ছাত্রকে মারধর করার প্রমাণ মিলেছে বিচারিক তদন্তে। রবিবার নারায়ণগঞ্জ থেকে আলোচিত 7 খুনের মামলার রায়ের কপি, জুডিশিয়াল রেকর্ড, সিডি সহ বিভিন্ন নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস সেগুলো গ্রহণ করে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, নথিপত্রগুলো ফৌজদারি শাখায় পাঠানো হয়েছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে পেপার বুক তৈরির জন্য পাঠাবে। পেপার বুকটা কমপ্লিট হওয়ার পরেই আমাদের তরফ থেকে আমরা দরখাস্ত করব তাড়াতাড়ি শুনানির জন্য। 7 জন এরকম নির্মম হত্যা করা হয়েছে বা তারা নিহত হয়েছেন, তাদেরকে তো নিশ্চয়ই কোনো ভূতে মারেনি, মেরেছে মানুষ। হত্যাকাণ্ডের সাথে আসলে কয়জন প্রত্যক্ষভাবে জড়িত ছিল বা কয়জন আসলে থাকতে বাধ্য হয়েছিল বা কয়জন আসলে ঘটনার সাথে সম্পৃক্তই না, এই জিনিসগুলো আদালতকে বোঝানো বা আদালতের সামনে তুলে ধরা। এদিকে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। শুনানি শেষে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট। ধর্মানুভূতিতে আঘাত শ্যামলকান্তি ভক্তর যে বিরুদ্ধে যে কথাটি ছিল সেটা আসলে টোটালি প্রমাণিত হয়নি। রিফাতকে যে মারধরের যে ঘটনাটা, সেই ঘটনাটা আসলে প্রমাণিত হয়েছিল। ওই দিনে যে কারণ ধরে উদ্বোস কর্ণের যে বিষয়টি সংশ্লিষ্ট যে সাংসদ সেলিম ওসমান, সেটার বিষয়ে ভিডিও ফুটেজ দৃষ্টে প্রতীয়মান হয়েছে বলে সে আসলে এই কারণ ধরে উদ্বোস কর্ণের জন্য আদেশ দিয়েছিলেন। কিন্তু সাক্ষীরা যে জন্ম দিয়েছে 7 জন সাক্ষী, সেই 7 জন সাক্ষীর সাক্ষ্যতে যেটা বেরিয়ে এসেছে, স্থানীয় সাধারণ জনগণের যে চাপের মুখে তিনি সেরকম আদেশ দিতে বাধ্য হয়েছিলেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 1,23,47,000 টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে আরও 2 বছর 6 মাস কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতে আদেশ দেয়, দণ্ডিত ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে। তবে আসামির আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। 2012 সালে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা সেই সময় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক ও রেলওয়ের কমান্ড্যান্ট এনামুলকে বহনকারী একটি প্রাইভেট কার হঠাৎ করে বিজিবি সদর দপ্তরে ঢুকে পড়ে। গাড়ি চালক আজমের অভিযোগের প্রেক্ষিতে গাড়ি থেকে উদ্ধার করা হয় 70 লাখ টাকা। ঘটনার জেরে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্ত। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই সাংবাদিকদের আক্রমণ করে জগতের সবচেয়ে অসৎ ব্যক্তি বললেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্রাইস্টচার্চ টেস্টে তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত। বাংলাদেশের কাছে 29 রানে পিছিয়ে থেকে কাল ব্যাটিংয়ে নামবে নিউজিল্যান্ড। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই এবার সাংবাদিকদের আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের জগতের সবচেয়ে অসৎ ব্যক্তি বলেছেন তিনি।
শপথ অনুষ্ঠানে জনউপস্থিতি নিয়ে গণমাধ্যম মিথ্যা তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ট্রাম্প বিরোধী নারী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর বিতর্কিত মন্তব্য থেকে সরে আসবেন এমন ধারণায় আপাতত জল ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্বভাবসুলভভাবেই বিষোদ্গার করলেন সাংবাদিকদের বিরুদ্ধে। ভার্জিনিয়ায় সিআইএ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষ হিসেবে উল্লেখ করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, শুক্রবার ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষের সংখ্যা নিয়ে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে গণমাধ্যমগুলো। 2009 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শপথের দিনের চেয়ে ট্রাম্পের শপথের সময় লোক সমাগম কম হয়েছে শনিবার এমন প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। আর এতেই চটেছেন নয়া প্রেসিডেন্ট। দাবি করে বসলেন সাংবাদিকেরা ছবিটি এমনভাবে তুলেছেন যাতে লোকসংখ্যা কম দেখা যায়। এমনকি গোয়েন্দা সংস্থা সিআইএর সাথে তার দ্বন্দ্বের জন্য সংবাদ মাধ্যমকে দোষারোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সব গোয়েন্দা সংস্থা ও সিআইএ এর উপর আমার চেয়ে কেউ বেশি বিশ্বাস রাখে না, কেউ না। কেবল ট্রাম্পই নয়, সাংবাদিকদের হুঁশিয়ার দিয়ে একহাত নিয়েছেন তার সদ্য নিযুক্ত প্রেস সেক্রেটারি সেইন স্পাইসার। This kind of dishonesty in the media, the challenging that bringing about our nation together is making it more difficult. প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্মরণকালের সবচাইতে বেশি সংখ্যক মানুষ জড়ো হয়েছিল। যে ছবি ছাপা হয়েছে তা মিথ্যা, এজন্য গণমাধ্যমকে জবাবদিহি করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে ট্রাম্প বিরোধী নারী বিক্ষোভ। কেবল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। তাদের সাথে যোগ দিয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ম্যাডোনা সহ বহু তারকা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সিস্টার মার্চ চলছে লন্ডন, মেক্সিকো সহ বিভিন্ন দেশে। এমনকি বিক্ষোভ হয়েছে ট্রাম্পের মিত্র ইসরায়েলেও। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব উজালা পেইন্টস সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপি জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়ায় গাইবান্ধার এমপি লিটন হত্যা করা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণ। বিএনপিকে বাইরে রেখে আগামী নির্বাচন করতে দেওয়া হবে না বলেছেন ব্যারিস্টার মদুদ। নিরপেক্ষ লোক দিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি, জানিয়েছেন ওবায়দুল কাদের। আখেরি মোনাজাতে টঙ্গীতে শেষ হলো বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মাহ সহ বিশ্ব শান্তি কামনা। ফেরার পথে পরিবহন সংকটে দুর্ভোগের শিকার মুসল্লিরা। কথিত স্ত্রীর আইসিটি আইনের মামলায় স্পিনার আরাফাত সানি গ্রেফতার। 5 দিনের রিমান্ডে ছেলে ষড়যন্ত্রের শিকার দাবি সানির মায়ের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ।